নমস্কার, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অরিজিৎ। দেখুন, আজকে আমরা আলোচনা করব সেই টপিকটা নিয়ে, যে টপিকটা নিয়ে আপনারা রোজ অনেকেই, বেশিরভাগ মানুষই ভাবেন এবং আপনারা মনে করেন যে আমি যে জীবন পদ্ধতির মধ্যে রয়েছি সেই জীবন পদ্ধতি দিয়ে আমি কি আদৌ কোনো ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবো কি করব না। এবং আজকের সেই টপিকটা হচ্ছে স্যালারি থেকে ইনকাম করে আপনি কি করে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন বা হাউ টু ক্রিয়েট ওয়েলথ ফ্রম ইয়োর স্যালারি। তো চলুন আজকের সেই আলোচনা শুরু করা যাক। দেখুন, পড়াশোনা শেষ করে আর্নিং বা রোজগারের কথা যখন আসে তখন প্রথমেই একটা মাথায় চিন্তা ঘুরপাক করে, সেটা হচ্ছে আর্ন করব কি করে। এবং আমাদের বাঙালিদের মধ্যে সাধারণত দেখা যায় যে বেশিরভাগই ছোটবেলা থেকে স্বপ্ন দেখে যে চাকরি বাকরি করব। এখন আজকের ডেটে চাকরির যে অবস্থা, সেই অবস্থায় সবাই যে তার স্বপ্নের চাকরিটা পাচ্ছে সেটা কিন্তু নয়। অনেকে অনেক রকমের চাকরি করছে, কেউ বেশি মাইনে, কেউ কম মাইনে। কিন্তু যে কোনো মানুষ যে কোনো ধরনেরই যখন চাকরি করছেন তাদের মধ্যে 3-4টে ধারণা মোটামুটি মনের মধ্যে গেঁথে থাকে। প্রথম কথা হচ্ছে, যারা ব্যবসা করে তারা প্রচুর আর্ন করে এবং ব্যবসা ছাড়া ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট কিংবা বড়লোক হওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে চাকরি যদি করা হয় তাহলে চাকরির হয়তো সারাটা জীবন বেশিরভাগ টাকা পয়সাই আমার খরচা হয়ে যাবে এবং আমার দৈনন্দিন খরচা, আমার সকালদাদের খরচা টুকটাক করতে গিয়ে আমি ফিউচারে কোনোদিনও বড়লোক হতে পারবো না। এবং 3 নম্বর যে ধারণাটা মাথায় মোদ্দা ঘুরে ফিরে বেড়ায় সেটা হচ্ছে চাকরি করে কিছু হবে না। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে না, এই কথাটা মোটেই সত্য নয়। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ব্যবসা কিন্তু একটা শক্ত জিনিস। যতটা চশমা খুলে ভালোভাবে আপনাদের বোঝায়, যতটা সহজভাবে মনে হয় যে ব্যবসা করলেই বড়লোক হয়ে যাব, ততটা কিন্তু নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ব্যবসা করলে কিন্তু লসেরও একটা সম্ভাবনা থাকে এবং এরকম নয় যে ব্যবসা থেকেই একমাত্র আর্ন করা যায়, চাকরি থেকে আর্ন করা যায় না। চাকরি এবং বিজনেস কম্বাইন করেও চলা যায়। কিন্তু যারা শুধুমাত্র চাকরিজীবী, যাদের একটা পরিবার রয়েছে, ব্যবসা করতে গেলে সময়, পার্সোনাল লাইফ সমস্ত কিছুতেও কিন্তু কম্প্রোমাইজ হতে পারে। কিন্তু যারা চাকরি বাকরি করেন, যাদের একটা ফ্যামিলি রয়েছে, কারোর বউ রয়েছে, বাবা মা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, আবার কেউ একটা গুড রিলেশনের মধ্যে রয়েছেন, প্রেমিক বা প্রেমিকার সাথে সময় কাটাতে হয়, তাদের ক্ষেত্রে গোটা দিনের পর চাকরি করে আসার পর একটা হেডেক, তাদের আবার নতুন করে বিজনেস শুরু করা কিন্তু কার্যত একটা অসম্ভব হয়ে দাঁড়ায়। তারা ওয়েলথ ক্রিয়েট কিংবা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি করে করবেন সেইটা আজকে আমরা এখানে আলোচনা করব। দেখুন, আজকে আমরা সেই গতানুগতিক ফর্মুলা বা ইত্যাদি নিয়ে আলোচনা করব না। আজকে আমরা খুব প্র্যাকটিক্যাল জীবনের যে সমস্যা কিংবা দৈনন্দিন জীবনে আমরা যেভাবে বাঁচি, আমরা যেভাবে ভাবি, সেইগুলোর এক্সপিরিয়েন্স আমার শেয়ার করব। প্রথমত, চাকরিজীবীদের একটা জিনিসের কথা মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে ঝুঁকি কম করা কিংবা এমার্জেন্সি ফান্ড একটা তৈরি করা। কেন আমি ঝুঁকি কম করা বলছি? চাকরির বাজারটাও না আজকে একটা অনিশ্চয়তার বাজার হয়ে গেছে। কখনো কখনো দেখা যাচ্ছে যে কোম্পানির অবস্থা খারাপ হয়ে গেলে তারা অনেক কর্মীকে ছাঁটাই করে ফেলছে। সেই জন্য যেটা আপনার থাকা উচিত, যে যদি ভগবান না করুক আপনার এই ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় আসে, তখন সব থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড, বা যেটা আমি বললাম যে ফাইন্যান্সিয়াল ঝুঁকি কম করা। এই এমার্জেন্সি ফান্ডটা কি? মোটামুটি বলা হয় 6 মাসের খরচা, অর্থাৎ আপনার প্রয়োজনীয় যে খরচাগুলো আছে, বাড়ির চাল ডাল, ইলেকট্রিক বিল এবং একটা সাধারণ স্বাভাবিক মানুষের জীবনযাপন করতে যে সামান্য কিছু শখ শৌখিন করতে যে এক্সট্রা খরচাগুলো হয়, সেই যে খরচাগুলো রয়েছে সেই খরচাগুলোকে একটা মান্থলি হিসাব করুন যে মাস গেলে মোটামুটি আমার অ্যাভারেজ এই খরচাটা হয়। আমি ধরে নিচ্ছি কারোর ক্ষেত্রে সেই খরচাটা হচ্ছে 10,000 টাকা। আপনাকে প্রথমে যেটা করতে হবে, মোটামুটি সবকটা থামরুল বলে হচ্ছে যে 6 মাসের টাকা জমাতে হবে। আমি বলি যে না, মানসিক শান্তির জন্য যদি সম্ভব হয় 9 মাসের টাকা জমিয়ে রাখবেন। এবার ধরুন 10,000 টাকা আজকে যারা কলকাতা থেকে দেখছেন, যারা গুয়াহাটি থেকে দেখছেন, আগরতলা থেকে দেখছেন, মূলত রাজধানী বা বড় শহরগুলো থেকে দেখছেন, টায়ার 1 থেকে দেখছেন, তাদের কাছে অনেক কম। কিন্তু 10,000 টাকা যারা টায়ার 2, মফস্বল কিংবা গ্রাম বাংলায় রয়েছেন, তাদের কাছে কিন্তু 10,000 টাকা দিয়ে মোটামুটি কষ্ট করে একটা দৈনন্দিন জীবনযাপন চালিয়ে যাওয়া হতে পারে। এবং সেই জন্য এই 10,000 টাকা 6 থেকে 9 মাস, অর্থাৎ 60 থেকে 90,000 টাকা আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড করে রাখতে হবে, যে যদি কখনো আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে, যদি কখনো আমার অসুস্থতা হোক, আমার যে অফিসে যেতে না পারার জন্য হোক, আমার কোম্পানি থেকে ছাঁটাইয়ের কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, এমন কোনো সিচুয়েশন যদি আসে, তাহলে আমি এমার্জেন্সি ফান্ডটা দিয়ে অন্তত 6 থেকে 9 মাস আমি চালাতে পারবো এবং আমি ওই সময়টা ভাবতে পারবো যে আমি এরপরে আমার কাছে প্ল্যান বি বা প্ল্যান সি কি আছে। আমি এই কারণেই
মাস করতে বলি, যে 9 মাস যদি হয় তাহলে প্রথম 2-3টে মাস একটু ভালোভাবে টেনশন ছাড়া আপনি খোলা মনে ভাবতে পারবেন যে আমি কি আমার কাছে অপশান রয়েছে। কিন্তু 6 মাস হলে না অনেক সময় প্রথম 1-2 মাসের মধ্যে কিছু না হলে 3-4 নম্বর মাসে গিয়ে প্রচণ্ড টেনশন কাজ করতে পারে। সেই জন্য যার ক্ষেত্রে এটা 10,000 টাকা, সে 10 × 6 60 থেকে মিনিমাম 60,000 থেকে 90,000 অবধি রাখতে পারে। যার ক্ষেত্রে এটা 20,000 টাকা, সে 1,20,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত রাখতে পারে। এটা আপনার লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করছে, কিন্তু অবশ্যই এটা ক্যালকুলেট করে রাখবেন যে আপনার মাসের খরচা কত এবং সেই হিসাবে আপনার 6 থেকে 9 মাসের এমার্জেন্সি ফান্ড আছে কিনা। এরপর আসছি এই এমার্জেন্সি ফান্ডকে আপনি রাখবেনটা কোথায়। দেখুন, এমার্জেন্সি ফান্ডকে কিন্তু আপনি যেখানে সেখানে রাখতে পারবেন না। কেন পারবেন না? আপনি যদি এমার্জেন্সি ফান্ডকে খুব একটা ভোলাটাইল ফান্ডে রেখে দেন, যেটা খুব উঠছে নামছে, ধরুন কেউ মানে একদমই করবেন না, এমার্জেন্সি ফান্ড নিয়ে ক্রিপ্টোকারেন্সি কিনে ফেললো, তাহলে তো মুশকিল। যখন আপনার হয়তো কোনোভাবে বিপদটা এলো, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা এলো, তখন দেখা গেল সেই ফান্ডটা যা টাকা রেখেছিলেন তার 1/3 হয়ে গেছে, আবার হতেও পারে 3 গুণ হয়েছে। তাই জন্য এই ধরনের যে ভোলাটাইল অ্যাসেট ক্লাস আছে, সেই অ্যাসেট ক্লাসে কখনো এমার্জেন্সি ফান্ডকে রাখবেন না। আমরা সবসময় ইনভেস্টের ক্ষেত্রে কি করব এই হিসাবটা করি, কিন্তু আমরা ইনভেস্টমেন্টে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি করব না সেটা ভাবা। প্রথম কথা তো হচ্ছে এমার্জেন্সি ফান্ড এই ধরনের ফান্ডে রাখবেন না। এবার কোথায় রাখবেন? দেখুন, মূলত আপনি ব্যাংকের যে এফডি আছে সেখানে রাখতে পারেন, কারণ সেখানে মোটামুটি এখন 6 থেকে 7.5 কিংবা বর্তমান পরিস্থিতিতে 8.5 ইভেন 9% পর্যন্ত স্মল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো পর্যন্ত দিচ্ছে এফডিতে। সেটা আমার মনে হয় যে আপনি কোনো সেফ ব্যাংকে রাখাটাই সব থেকে সুবিধা, সেখানে একটা এফডি করতে পারেন। আপনার কাছে দ্বিতীয় অপশন আছে লিকুইড মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে পারেন। এটা এমন একটা অ্যাসেট ক্লাস যেখানে ওঠা নামাটা অন্যান্য স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বা ফ্লেক্সি ক্যাপের থেকে তুলনায় কম হয়। সেই জন্য আপনি, কারণ এটা ম্যাক্সিমাম এই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট ডেফট ফান্ডে হয়, সেই জন্য আপনি এই টাকাটা লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন। আর একটা খুব ভালো অপশান এসছে এখন, সেটা হচ্ছে অটো সুইপ অ্যাকাউন্ট। এখানে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পর আপনি যদি ব্যাংককে ইনস্ট্রাকশন দেন থ্রু দ্য নেট ব্যাঙ্কিং বা ব্রাঞ্চে গিয়ে যদি রিকোয়েস্ট করেন, তাহলে সেভিংস অ্যাকাউন্টের পর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হলে সেই অ্যামাউন্টটা অটোমেটিক্যালি ফিক্সড ডিপোজিটে ট্রান্সফার হয়ে যায়। যেমন ধরুন, আপনি যদি বলেন 50,000 টাকা হচ্ছে আমার সেভিংস অ্যাকাউন্টের লিমিট, যখনই আপনি 50,000 টাকার উপর রাখবেন, ধরুন আপনি 70,000 টাকা রাখলেন, 20,000 টাকাটা আপনার ফিক্সড ডিপোজিটে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনাকে আলাদা করে কিছু বলতে হবে না। আর একটা কথা, যেরকম ভোলাটাইল অ্যাসেট ক্লাসে রাখবেন না, সেরকম সেভিংস অ্যাকাউন্টেও কিন্তু টাকা ফেলে রাখবেন না। কেন? অনেকে বলে ইন্টারেস্টের জন্য ফেলে রাখবেন না, শুধু সেটা না, ইন্টারেস্ট তো আপনি কম পাবেনই, 4.5 থেকে 5%-এর মধ্যে পাবেন। 5% এখন কেউই প্রায় দেয় না, সবই 4 থেকে 4.5-এ সেভিংস অ্যাকাউন্ট ঘোরাফেরা করছে, কেউ 3.5-এ চলে এসছে। এটা তো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকলে হাতে যেহেতু ডেবিট কার্ড আর ফোনপেটা রয়েছে, আমাদের না খরচাটা অনেক হয়ে যায়। সেই জন্য আমাদের কাছে দেখবেন যারা চাকরিজীবী তাদের একটা সমস্যা হয় যে মাইনে বাড়ছে, খরচাও বাড়ছে, মানে একটু লাইফস্টাইলও তো মানুষের উন্নতি করতে ইচ্ছা করে, সেটা তো অবশ্যই। কিন্তু সেভিংস অ্যাকাউন্টে যদি এমার্জেন্সি ফান্ড পড়ে থাকে, দেখবেন ওটা কখনো জমছে না, ওটা কোনো না কোনোভাবে ফোনপে, গুগল পে কিংবা ইউপিআই হয়ে অন্যান্যভাবে খরচা হয়ে যাচ্ছে। সেই জন্য এমার্জেন্সি ফান্ডটা অবশ্যই ফিক্সড ডিপোজিট কিংবা লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন। এরপর আসছি আসল কথায়, যেটা অনেকেই জিজ্ঞেস করে যে অরিজিৎদা ইনভেস্টমেন্ট কী করে শুরু করব। দেখুন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, আমি তো এখানে মধ্যবিত্তদের জন্য বলতে বসেছি। মূলত যারা খুবই উচ্চবিত্ত, তাদের এই চাকরিজীবীদের সাধারণ জীবনের দৈনন্দিন দুঃখ কষ্টর ভিডিও আমার মনে হয় না খুব একটা কাজে লাগে। যাই হোক, আমাদের মধ্যবিত্তদের জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা রয়েছে। অর্থাৎ দেখুন, প্রত্যেকে এখন যারা চাকরি পাচ্ছে, চাকরি পাওয়ার পর তাদের কিন্তু ব্যক্তিগত ফিনান্সিয়াল কন্ডিশন কিছুটা বেটার হয়। কেউ হয়তো বাড়ির একটা ছেলে, 25-30 বছরের ছেলে জব পেয়েছে, সে বাড়ির কারেন্টের বিলটা পে করছে। কেউ হয়তো, কোনো মেয়ে হয়তো জব পেয়েছে, সে হয়তো মাকে বলল, মা আমি সংসারে প্রতি মাসে 10,000 টাকা বা 7,000 টাকা করে কন্ট্রিবিউট করব। এরপর তো এই যে আমাদের একটা সুখের সংসার তৈরি হয় একটা জব পাওয়ার পর, আমার মনে হয় সবার আগে ইনভেস্টমেন্ট করার সময় মনে রাখতে হবে কি করলে আমাদের এই যে মধ্যবিত্তের যে সামান্য সুখ শান্তিটুকু সেটা বজায় থাকবে। তাই ইনভেস্টমেন্টের শুরুতেই আপনি যদি মনে করেন যে ইনভেস্ট করলাম কাল সকাল থেকেই আদানি আম্বানি হয়ে যাব, সেটা নয়, হওয়া সম্ভব, সেই হিসাবে আজকেও আসছি। কিন্তু শুরুটা হবে
আমার বর্তমান যে পরিস্থিতি রয়েছে, বর্তমানের যে জীবনটা রয়েছে, তার যে মিনিমাম সুখ শান্তিটুকু আছে সেটা যেন বজায় থাকে। এবং তার জন্য ভারত সরকার কিন্তু অনেকগুলো ফান্ড এনেছে, যেমন ধরুন পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এনপিএস, এগুলো। তাই আপনার ইনভেস্টমেন্ট জার্নি যখন শুরু হবে তখন কিন্তু সরকারি বেশ কিছু স্কিমে অল্প অল্প করে টাকা রেখে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে পিপিএফ মোটামুটি বর্তমানে 7.1% সুদ দিচ্ছে। এনপিএস অর্থাৎ একটি পেনশন স্কিম রয়েছে সরকারের, সেটা মোটামুটি 9 থেকে 12% পর্যন্ত রিটার্ন দিচ্ছে। এনপিএসে 25 বছর বয়স থেকে কেউ যদি প্রতি মাসে 1000 টাকা করে ইনভেস্ট করে তাহলে 60 বছরে লামসাম কর্পাস পাবে প্রায় 22,97,000 টাকা। এবং 60 বছরের পর থেকে 40% অ্যানুইটি মান্থলি পেনশন হিসেবে যদি পায় তাহলে মোটামুটি 10,000 টাকা সে পেনশন পাবে। আবার ধরুন কেউ 25 বছরে পিপিএফ শুরু করলো, পিপিএফ 500 টাকা করে প্রতি মাসে যদি 35 বছরের জন্য কেউ ইনভেস্ট করে 25 বছর থেকে শুরু করে, তাহলে ম্যাচুরিটি অ্যামাউন্ট হবে প্রায় 9,35,000 টাকার মতো। অর্থাৎ বুঝতে পারছেন, মাত্র 1000 টাকা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করলে ভবিষ্যতে আপনার রিটায়ারমেন্ট লাইফে আপনি একটা সিকিওর অবস্থায় পৌঁছতে পারবেন। সেই ব্যবস্থা কিন্তু সরকার করে দিয়েছে। তাই আপনার ইনভেস্টমেন্টের জার্নিটা শুরু হতে পারে সরকারি বিভিন্ন স্কিম দিয়ে। আর এই সূত্রে আপনাদের একটু জানিয়ে রাখি যে দেখুন, সরকারের এরকম 9-10খানা স্কিম রয়েছে যে স্কিমগুলো আপনাদের জীবনে খুব এফেক্ট ফেলতে পারে এবং আপনাদের যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস সেটা আফটার রিটায়ারমেন্ট হোক কিংবা আপনাদের যে ওয়েলথ ক্রিয়েশনের যে জার্নি হোক সেখানে সাহায্য করতে পারে। সরকার এটা করেছে কারণ ভারতের জনগণের পাশে তারা থাকতে চায় এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিংবা আরবিআই এই গ্যারান্টিগুলো দেয় যে এই যে স্কিমগুলোতে আপনি টাকা রাখছেন সেখানে ভোলাটিলিটিটাকে এড়িয়ে আপনি যাতে একটা স্টেবল ওয়েলথ গেন বা ক্রিয়েট করতে পারেন। এই যে স্কিমগুলো রয়েছে সেটা নিয়ে আমরা কিন্তু একটা আমাদের নিজস্ব তৈরি অ্যাপ কিংবা ওয়েবসাইটে একটি কোর্স এনেছি, গভর্নমেন্ট স্কিম কোর্স বলে। মাত্র 999 টাকায় সেই কোর্সটা পাওয়া যাচ্ছে। আমি ডিসক্রিপশানে সেই কোর্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেখুন, যে টাকাটা রেখে আপনি দীর্ঘ জীবন ধরে ওয়েলথ ক্রিয়েট করবেন, যে টাকাটা আপনার সারা জীবনের সঞ্চয়, সেটা কিন্তু একটু জেনে ভালো করে ইনভেস্ট করা ভালো। সেটা জানতে হলে 999 টাকা দিয়ে এই কোর্সটা আপনি করতে পারেন। এখানে আমরা সমস্ত গভর্নমেন্ট স্কিম যেগুলো আপনার জীবনে কাজে লাগতে পারে সেগুলো নিয়ে দুর্দান্ত ভিডিও বানিয়েছি, অ্যানালাইসিস করেছি কোন বয়সের লোকের, কোন ধরনের মেন্টালিটির লোকের কোন গভর্নমেন্ট স্কিমে ইনভেস্ট করলে ভালো হয় সেগুলো পর্যন্ত আমরা সাজেস্ট করছি। প্লাস এই যে কোর্সটা হবে, এই কোর্সটায় আপনি যখন দেখবেন সেখানে কোনো বিজ্ঞাপন আসবে না, দ্বিতীয়ত হচ্ছে কোনো ডিস্ট্রাকশন আসবে না, তৃতীয়ত হচ্ছে অনেকে ভাববেন যে ইউটিউবে এটা তো ফ্রিতে পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে ইউটিউবে আপনি সবকটা কোর্সের যদি নাম নাই জানেন তাহলে আপনি খুঁজেও পাবেন না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আপনার ভিডিও দেখে যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের এই কোর্সের তলায় কমেন্ট সেকশানে কমেন্ট করলে প্রত্যেকটা মানুষের কমেন্টের উত্তর আমরা দিয়ে দিচ্ছি। প্লাস সেখানে Q&A সেশন থাকছে। অর্থাৎ আপনাকে আমরা সরকারি সমস্ত স্কিম বোঝানোর জন্য শুধু ভিডিও দিচ্ছি না, আপনার মনের ডাউটগুলো ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা অনেকেই জানেন যে ইউটিউবে এত কমেন্ট আসে, আমার ক্ষেত্রেও অন্যান্য ইউটিউবারদের ক্ষেত্রেও। আপনার যদি কোনো ডাউট থাকে আপনি সেখানে প্রশ্ন করলে সাধারণত উত্তর পান না। তাই আমি রিকমেন্ড করব এই কোর্সটা, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান দিয়ে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। গোটা জীবনের যেখানে কয়েক লাখ টাকা কিংবা কয়েক কোটি টাকার বিষয় সেটা জানতে এবং ভালো করে বুঝতে আপনাকে খরচা করতে হচ্ছে মাত্র 999 টাকা। এবং এই কোর্সটাও কিন্তু পাওয়া যাচ্ছে যে অ্যাপটিতে, সেটা হচ্ছে বিজি উইথ ইনফো অ্যাপ। সেটাও আমাদের অ্যাকচুয়ালি নিজেদের বানানো অ্যাপ। সেই অ্যাপে শেয়ার বাজার, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সমস্ত খবর, যেটা বাঙালির কাছে অপশান ছিল না, সেই খবরাখবর সমস্ত কিছু কিন্তু আপনি পাচ্ছেন সম্পূর্ণ বিনা পয়সায়। সেই জন্য কোর্স করতে হলে পেমেন্ট লাগবে বটে, কিন্তু আপনি একজন বিজনেস এবং স্টক মার্কেট সম্পর্কে সচেতন ব্যক্তি হতে গেলে কোনো টাকা লাগবে না, তার দায়িত্ব আমাদের। কিন্তু প্লিজ অ্যাপটা ইনস্টল করে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এরপর হচ্ছে পরবর্তী ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। দেখুন, যখন আপনার সরকারি স্কিমে ইনভেস্ট করা হয়ে গেল, আপনি ভাবছেন যে না এইবার একটু চালিয়ে খেলবো, সিঙ্গেলস তো অনেকগুলো নেওয়া হয়ে গেছে, এবার কয়েকটা 4 ছক্কা হাঁকাবো, তাহলে প্রথমেই তো আপনি পরপর 6 মারতে গেলে আউট হয়ে যাবেন সাইদ আফ্রিদির মতো। আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে যে একটু গ্রাউন্ডে 4 মারতে হবে বিরাট কোহলির মতো। সেই জন্য আপনার কাছে অপশন কি আছে? মিউচুয়াল ফান্ড, ফার্স্ট অপশন। কেন মিউচুয়াল ফান্ড, কেন স্টক মার্কেট নয়? স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডের পরে শুরু করবেন, প্রথমে কেন মিউচুয়াল ফান্ডে আসবেন? দেখুন, মিউচুয়াল ফান্ড হচ্ছে বহু মানুষের টাকা পয়সা নিয়ে এক্সপার্ট কিছু মানুষজন আছে মধ্যা তারা বড় বড় কোম্পানির শেয়ার কেনেন
এবং সেইখানে স্টক থেকে যে রিটার্নটা পাওয়া যায় বা যে টাকাটা গেন হয় আপনি তার একটা ভাগ পান, অর্থাৎ মিউচুয়ালি একটা ফান্ড, মিউচুয়াল ফান্ড। বিস্তারিত আমাদের চ্যানেলে অনেক ভিডিওস রয়েছে, পরে আমরা সুযোগ পেলে এটা নিয়ে একটা ডিটেলস কোর্সও বানাবো। কিন্তু মিউচুয়াল ফান্ড সেখানে যদি আপনি ইনভেস্টমেন্ট শুরু করেন তাহলে আপনি ইকুইটি মার্কেট বা স্টক মার্কেট সম্পর্কে অল্প বিস্তর জেনে কিংবা খবরাখবর রেখে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন, এবং সেখানে একটা স্টক কিনতে গেলে যত খবর রাখতে হয় তার থেকে তুলনায় কিছু কম খবর রেখে, এখানেও কিন্তু সজাগ থাকতে হয়, খবর রাখতে হয়, সবই ঠিক আছে, কিন্তু তুলনায় হয়তো সপ্তাহে 1-8 ঘন্টা টাইম দিয়ে আপনি এই মিউচুয়াল ফান্ড শুরু করতে পারেন। মিউচুয়াল ফান্ডে দুভাবে ইনভেস্ট করা যায়, একটা হচ্ছে লামসাম, একটা হচ্ছে এসআইপি। আমি সবসময় বলি যারা চাকরিজীবী রয়েছেন, যারা ইকুইটি মার্কেটে রেগুলার থাকেন না, তারা কিন্তু আলটিমেটলি এসআইপিতে করবেন। এবং আপনি ভাবছেন যে বাবা মাসে মাসে আরডির মতো কিছু টাকা রেখে আমি কি বড়লোক হয়ে যাব? হ্যাঁ, হতে পারবেন। আমি আপনাদেরকে একটা হিসাব দিচ্ছি যেটা স্ক্রিনেও আপনারা দেখতে পারবেন। ধরুন আপনি মাসে লামসাম আপনার কাছে 0, মানে আপনার কাছে কোনো এখন মিউচুয়াল ফান্ডে টাকা নেই, আপনি ইনভেস্ট করা শুরু করেছেন, আপনার বয়স 35, তাহলে 60 বছর বয়স অবধি আপনি ইনভেস্ট করবেন, মানে 25 বছর আপনার কাছে টাইম আছে। আপনি মাসে 2,500 টাকা করে ইনভেস্ট করছেন, এবং মিউচুয়াল ফান্ডে মোটামুটি রিটার্ন ইতিহাস কেটে বিগত 15-20 বছর দেখা গেছে যে 12 থেকে 15% মধ্যে যায়। তো আমি একদম মানে অ্যাভারেজ করে 13% ধরছি। ধরুন আপনি 13% ইন্টারেস্ট মানে রিটার্ন পাচ্ছেন এক্সপেক্টেড, এবং আপনি বছর গেলে 100 টাকা করে ইনভেস্টমেন্ট বাড়ান, মানে এবছর 2500 হলে পরের বছর 2600, তারপরের বছর 2700, তারপরের বছর 2800, এরমভাবে আপনি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বাড়ান, এসআইপির অ্যামাউন্ট। এবং সেক্ষেত্রে আপনার যদি টার্ম 25 বছর হয়, অর্থাৎ 25 বছর ধরে যদি আপনি টাকা রাখেন, তাহলে কিন্তু বছর শেষে গিয়ে দেখুন আপনি 62,87,950 টাকা পাচ্ছেন, অর্থাৎ মাত্র 2,500 টাকা দিয়ে শুরু করলেও শেষটা কিন্তু মন্দ নয়। এরপর একটা কথা আছে যে অরিজিৎ আমরা কতটা ইনভেস্ট করব। ইনভেস্ট মোটামুটি যেটা করতে হবে তার একটা রুলসের কথা কিন্তু বলেছিলেন, যেটা পৃথিবী জুড়ে চলে, সেটা হচ্ছে যে 50-30-20 রুলস। মার্কিন বিখ্যাত রাজনীতিবিদ এলিজাবেথ ওয়ারেন তার বই অল ইয়োর ওয়ার্থ এইখানে উল্লেখ করেছিলেন যে 50-30-20 রুলস, যেখানে 50% নেসেসারি কস্ট, 30% নিজের জীবনের চাহিদা মেটানো এবং 20% ইনভেস্ট করার কথা। কিন্তু অ্যাকচুয়ালি এটা ইউএস এর যে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ছিল সেই হিসাবে করা। আমাদের দেশের ছেলে মেয়েদের ক্ষেত্রে আমার মনে হয় যে মাসের শুরুতে একটা টার্গেট করে নেওয়া উচিত যে এত টাকা আমি ইনভেস্ট করব, এবং সমস্ত খরচের আগে মাসের শুরুতে ওই টাকাটা ইনভেস্ট করার পর বাকি যে টাকাটা হাতে রইল সেটা ব্যক্তিগতভাবে যে যার মতো করে ঠিক করে নিতে পারে। শুরুতে যে টাকাটা সে ইনভেস্ট করবে বলে ঠিক করছে, মাসের শুরুতে সেই পরিমাণ টাকাটা ইনভেস্ট করে দেওয়া উচিত। তবে সেটা যত স্যালারি বাড়বে তত পার্সেন্টেজ বাড়ালে সুবিধা হবে। অর্থাৎ কেউ যদি এখন 10,000 টাকা মাইনে পায়, এখন সে যদি মনে করে যে আমি 20% ইনভেস্ট করব, তাহলে বাকি টাকাটা নেমে যাচ্ছে 8,000 টাকা। এবং সে যদি মনে করে যে 30% আমি আমার জীবনে শৌখিন করব, তাহলে 3,000 টাকা। সেক্ষেত্রে তার সংসার চালানোর জন্য 5,000 টাকা পড়ে থাকছে, যেটা হয়তো অসম্ভব। কিন্তু যে মানুষটা 1 লাখ টাকা ইনকাম করছে তার ক্ষেত্রে কিন্তু 20% অর্থাৎ 20,000 টাকা ইনভেস্ট করলে একটা ভালো অ্যামাউন্ট, কর্পাস অ্যামাউন্ট ভবিষ্যতে ক্রিয়েট হতে পারে। সুতরাং আমাদের দেশের যেহেতু অর্থনৈতিক অবস্থা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, সেই জন্য আমার মনে হয় যে এটা যে যার মতো নিজের একটা ঠিক করে নেওয়া উচিত, ফাইন্যান্সিয়াল গোল ক্রিয়েট করে। এর পরবর্তী ইনভেস্টমেন্টের কথায় আসছে, সেটা হচ্ছে স্টক মার্কেট। দেখুন স্টক মার্কেটের বহু গল্প আমরা শুনেছি, কেউ 5,000 থেকে 50,000 কোটি করে ফেলেছে, কেউ 10,000 থেকে 1 লাখ কোটি করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। দেখুন এই ভুল ধারণায় থাকাটা উচিত না। অ্যাকচুয়ালি যারা স্টক মার্কেট থেকে এই টাকাটা করেছেন তারা আরও অনেকগুলো ব্যবসার সাথে জড়িত ছিলেন, এবং সেই বিজনেস থেকে যে প্রফিটটা পেয়েছেন সেটাই কিন্তু করেছেন। সেই জন্য আপনি যদি মনে করেন যে স্টক মার্কেট থেকে আপনি যদি চাকরির টাকাগুলো দিয়ে আপনি বিরাট একটা ওয়েলথ ক্রিয়েট করার কথা শুরুতেই ভাবতে আরম্ভ করেন, তাহলে কিন্তু অসুবিধা আছে। অসুবিধা কেন আছে? তখন আপনি কি করবেন? আপনি এমন স্টকে ইনভেস্ট করতে চাইবেন যে স্টকে হয়তো আপনার মনে হচ্ছে 100%, 200%, 300% ইন্টারেস্ট পেয়ে যাবেন, যেটা বাস্তবে কন্টিনিউয়াসলি হয় না। সেই জন্য বাস্তববাদী হন, বাস্তববাদী হয়ে ইনভেস্ট করুন। শুরুটা করবেন স্টক মার্কেট খুব ভালোভাবে জেনে শুরুটা করবেন। যে যে কোম্পানিগুলো চোখে দেখা যায়, যে কোম্পানিগুলোর নাম আপনি জানেন, স্টক মার্কেট হিসাবে না, দৈনন্দিন তাদের প্রোডাক্ট চোখে দেখছেন, টাটা
টাটা হতে পারে, রিলায়েন্স হতে পারে, বাজাজ হতে পারে, এটা কোনো রেকমেন্ডেশন না, কিন্তু আমি বলছি যে কোম্পানিগুলো আপনি চোখে দেখছেন সেই কোম্পানিগুলোর মধ্যে যে কোম্পানিগুলো আপনার ভালো মনে হচ্ছে সেইগুলোতে ইনভেস্ট করবেন। এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে অবশ্যই মনে রাখবেন যে আপনার যেন প্রতিদিন স্টক মার্কেটকে দেওয়ার মতো কোনো সময় থাকে, 1 ঘন্টা, আধ ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট হলেও থাকে, নচেত শেয়ার মার্কেটে আসবেন না। কষ্ট করে রোজগার করা চাকরির টাকাটা কিন্তু জলে যেতে পারে। এবং স্টক মার্কেটের খবর আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়ে যাবেন, এবং যদি বাংলাতে চান তাহলে আরও একবার বলছি বিনা পয়সায় আপনি পেয়ে যাবেন, কোনো খরচা লাগবে না। আমাদের বিজুইথ ইনফো অ্যাপটা ইনস্টল করতে পারেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। কিন্তু আরও একবার বলছি, ভাবের ঘরে চুরি করবেন না, ভাববেন না স্টক মার্কেটে আসা মানেই কাল সকালবেলা আপনি বিলিয়নিয়ার হয়ে গেলেন। পরবর্তী আর একটা ইনভেস্টমেন্ট অপশন আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে রিয়েল এস্টেট। আপনি বলবেন দাদা চাকরি করে তো এমনি টাকা থাকছে না, আপনি আবার 1 কোটি 2 কোটি দিয়ে রিয়েল এস্টেট কিনতে বলছেন। দেখুন, প্রথমে একটা অপশন হতে পারে যে আপনি আপনার সাধ্যের মধ্যে কিছু রিয়েল এস্টেট কিনলেন, কমার্শিয়াল প্রপার্টি কিনতে পারেন বা অন্যান্য প্রপার্টি কিনতে পারেন, যেটা আপনি ভাড়া দিলেন, ভাড়া দিয়ে রেন্ট আউট করে একটা মান্থলি ইনকাম জেনারেট করলেন। আর একটা অপশন আপনাদের জন্য খুলে রাখছে, সেটা হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এবার কি হচ্ছে, ধরুন যে বড় বড় শহর রয়েছে, কলকাতা হোক বা বিভিন্ন মুম্বাই, দিল্লি, বিভিন্ন শহরে, সেখানে 1 কোটি 2 কোটির নিচে কোনো ফ্ল্যাটই নেই। তাহলে আপনি ভাববেন আমি কিনবো কি করে? রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টে আপনি যেটা পারবেন সেটা হচ্ছে যে মাসে মাসে মাত্র 100 টাকা দিয়েও আপনি বিনিয়োগ শুরু করতে পারবেন। এই রেট একজন চাকরিজীবীর কাছে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করার জন্য খুব একটা ভালো অপশান। এখানে আপনি শেয়ারের মতো রিয়েল এস্টেটের ওনারশিপ পাবেন ইকুইটির আকারে। রেটের লিকুইডিটিও বেশি, কারণ এখানে কোনো লক পিরিয়ড থাকে না। এছাড়াও ক্যাপিটাল গেনের পাশাপাশি ডিভিডেন্ড এবং ইন্টারেস্টও আপনি পাবেন এই রেট ইনভেস্টমেন্টের মাধ্যমে। আপনারা চাইলে আমি ভবিষ্যতে এটা নিয়ে একটা ডেডিকেটেড এপিসোড করতে পারি, কিন্তু আপাতত এই অপশনটার কথা আপনাদের জানিয়ে রাখলাম, গবেষণা করে দেখতে পারেন। এরপর আরেকটা অপশন আছে আপনাদের ইনভেস্ট করার জন্য, সেটা হচ্ছে গোল্ড। কিন্তু গোল্ডে অবশ্যই এটা ভাববেন না যে ইনভেস্ট করা মানে সোনার দোকানে গিয়ে গয়না কিনে নেওয়া, কারণ সেখানে আপনার মেকিং চার্জ এক্সট্রা যাবে, সেখানে আপনার ফিজিক্যাল গোল্ড যে স্টোর করতে হবে, রাখতে হবে, তার জন্য দামি আলমারি কিংবা লকার কিংবা বাড়িতে সবসময় নিজের পাহারা দেওয়ার জন্য বসে থাকা, এইগুলো চলে যাবে। জীবনের স্বাভাবিক জীবনযাত্রা কম্প্রোমাইজ হতে পারে, সেই জন্য আপনি যেখানে ইনভেস্ট করবেন সেটা হচ্ছে সোভরেন গোল্ড বন্ড। আমাদের সোভরেন গোল্ড বন্ড নিয়ে অলরেডি একটা ডেডিকেটেড এপিসোড রয়েছে আমাদের চ্যানেলে, দেখতে পারেন। সেখানে আরবিআই একটা গোল্ড বন্ড ইস্যু করে। মধ্যে মধ্যে ব্যাপার হচ্ছে যে আজকের ডেটের যে সোনার দাম, সেই সোনার দামের সমান দাম দিয়ে আপনি আরবিআই থেকে বন্ড কিনবেন। এই বন্ডের পেপার আপনার কাছে থাকবে হচ্ছে 8 বছর। 8 বছর বাদে সোনার যে দাম হবে সেই দামে আরবিআই আপনার কাছ থেকে ওই বন্ডটা কিনে নেবে। 10 গ্রাম সোনার দাম ধরুন আজকে 70,000 টাকা, তাহলে 10 গ্রাম সোনার দাম যদি আজ থেকে 8 বছর বাদে গিয়ে 1 লাখ টাকা হয়, আপনি যখন এই বন্ডটা বিক্রি করবেন তাহলে আপনি 1 লক্ষ টাকা পাবেন। মুদ্রা হিসাবেই, বাকি ডিটেলসটা তো আমাদের ভিডিওতে রয়েছে। কিন্তু সোনায় ইনভেস্ট করব ভাবলে বা ডাইভার্সিফিকেশন অফ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি আপনি সোনাতে যান, তাহলে কিন্তু সোভেরিন গোল্ড বন্ড এই মুহূর্তে ভারতবর্ষের বুকে বেস্ট অপশন। এবং লাস্ট ইনভেস্টমেন্ট আসছি, এটা লাস্ট ইনভেস্টমেন্ট হবে না, অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে আপনার এই যে ইনভেস্টমেন্টগুলো যেগুলো বললাম, সরকারি স্কিম, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, সোভেরিন গোল্ড বন্ড, রিয়েল এস্টেট, এগুলোর সাথে চলতে চলতেই আপনাকে একটা করে অ্যাড অন করতে হবে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট। 3টে ইন্স্যুরেন্সে আপনি সবসময় ইনভেস্ট করে রাখবেন। নাম্বার 1, হেলথ ইন্স্যুরেন্স। ভারতবর্ষের বুকে মধ্যবিত্ত থেকে গরিব হয়ে গেছে এর 90% কারণ হচ্ছে চিকিৎসা খরচা। আপনি দিকে দিকে চারিদিকে দেখবেন যে ভিটেমাটি পর্যন্ত বিক্রি হয়ে গেছে চিকিৎসা করাবার জন্য। কিন্তু আমরা যখন সুস্থ থাকি তখন আমরা ভাবতেই পারি না যে আমরা অসুস্থ হয়ে যেতে পারি, কখনো না কখনো প্রকৃতির নিয়মে। সেই জন্য আজকের ডেটে আমাদের যে চিকিৎসার অবস্থা, সেখানে কিন্তু যথেষ্ট দিনকে দিন এটা খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছে। তাই আপনারা চিকিৎসা ক্ষেত্রে এমার্জেন্সি হেল্পের জন্য অবশ্যই একটা করে হেলথ ইন্স্যুরেন্স করিয়ে রাখবেন, বা যেটাকে সহজ কথায় বাঙালিরা বলে মেডিক্লেম। এই মেডিক্লেম থাকলে যদি ভগবান না করুক পরিবার বা আপনার কোনো বিপদ আসে, তাহলে কিন্তু হসপিটালাইজেশনের ক্ষেত্রে আপনার সুবিধা হবে। মেডিক্লেম নিয়েও আমাদের এপিসোড রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি পরিবারের একমাত্র আর্নিং মেম্বার হন, তাহলে অবশ্যই আপনার একটা টার্ম ইন্স্যুরেন্স করে রাখবেন। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার যদি কোনো কারণে কোনো দুর্ঘটনায় মৃত্যু ঘটে, তাহলে আপনার পরিবার একটা কর্পাস অ্যামাউন্ট পাবে। কারোর ক্ষেত্রে যদি টার্ম ইন্স্যুরেন্স 50 লক্ষ টাকা হয়, তাহলে সেই মানুষটা মারা গেলে পরিবার 50 লক্ষ টাকা পেয়ে যাবে। এটা শুনতে খারাপ লাগলেও আমি জীবনে অনেক মানুষকে দেখেছি যে বাড়ির একমাত্র ছেলে ইনকাম করতো রোজগারে, সে একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে,
তার বউ, বাবা, মা সবাই এক ঝটকায় বিপদে পড়ে গেছে। সেই জন্য যদি আপনার পরিবার থাকে, যদি আপনার রেসপন্সিবিলিটি থাকে ফ্যামিলির প্রতি, তাহলে আপনি একটা টার্ম ইন্স্যুরেন্স করে রাখতে পারেন। এবং এর আরেকটা উপকার হচ্ছে, ধরুন আপনার নামে একটা ইএমআই চলছে, আপনি বাইক কিনেছেন, বাড়ি কিনেছেন, আপনার কোনো ইএমআই চলছে, তখন যদি হট করে যদি কোনো মানুষ মারা যায়, তখন কিন্তু সেই ইএমআইটা দিতে গিয়েও পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে যায়, চোখে জল চলে আসে, এমন সিচুয়েশন হয়। সেই জন্য আপনি অবশ্যই টার্ম ইন্স্যুরেন্স করে রাখতে পারেন। আর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস ইন্স্যুর। এটা ইন জেনারেল টার্ম ইন্স্যুরেন্সের সাথেও দেওয়া হয়। হার্ট অ্যাটাক, ক্যান্সার, এই ধরনের যে চিকিৎসা যেগুলোতে বিরাট অঙ্কের খরচা হয়, সেগুলোর জন্য কিন্তু আলাদা 30-40টা ক্রিটিক্যাল ইলনেস ইন্স্যুরেন্স হয়। আপনারা মনে করলে সেটা করতে পারেন। এইভাবে আপনারা যদি ইনভেস্টমেন্টটাকে ভাবেন, আপনারা যদি ছকেন এবং আপনারা যদি রেগুলার ডিসিপ্লিন নিয়ে করতে পারেন, দেখবেন ভবিষ্যতে কোনো বিলেনিয়ার না হন, আপনি গাড়ি বাড়ি নিয়ে একটা সুন্দর স্বপ্নের জীবন নিয়ে কিন্তু রিটায়ার করতে পারছেন। তো জব থেকে আপনি ওয়েলথ ক্রিয়েশনের এই উপায়গুলো আমি আপনাদেরকে বলে রাখলাম। এপিসোড কেমন লাগলো সেটা জানাবেন। এভাবেই আপনাদের ইনভেস্টমেন্ট জার্নিটা এগিয়ে চলুক। আর বাঙালি এন্টারপ্রেনিউর হিসেবে আমাদের পাশে থাকবেন। বিজি উইথ ইনফো অ্যাপটি ইনস্টল করবেন। আরও একবার রিকোয়েস্ট করলাম, কারণ এটা আমাদের তৈরি অ্যাপ। এখানে আপনারা স্টক মার্কেট এবং বিজনেস ওয়ার্ল্ডের বিনা পয়সায় খবর পাবেন, আর তার সাথে আপনাদের কাজে লাগবে, সব থেকে কাজে লাগবে এরকম গভর্নমেন্ট স্কিম নিয়ে কোর্স পাচ্ছেন মাত্র 999 টাকায়। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।